বিভিন্ন মিডিয়ার সাথে দেশ বিদেশের অসংখ্য ব্যক্তির সাথে যেই বিষয়ে কথা বলতে হচ্ছে সেটা অনেক লজ্জার আমার এবং আমার পরিবারের, তারপরও বলতে হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ৩/৪/২০২৫ তারিখে বিকাল ৪টার দিকে রামদা, সেন্দা, চাপাতি, লোহার রড, হাতুড়ি, দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে উপস্থিত হইয়া আমার বিল্ডিং ঘরের সামনে পাকা প্রাচীর টপকাইয়া বাড়ির ভিতর প্রবেশ করে। আমার বিল্ডিং ঘরের সামনে থাকা আমার মাইক্রোবাস, যাহার নাম্বার ঢাকা মেট্রো চ ৫১৯৪৯09, ঢাকা মেট্রো চ ৫১৯৪৯09, গাড়িটি বেপরোয়াভাবে ভাঙচুর করে, বিল্ডিংয়ের সমস্ত থাই গ্লাস ভাঙচুর করে, ৩টি গেট ভাঙচুর করে, সিঁড়িঘর ভাঙচুর করে, সিসি ক্যামেরা, বিদ্যুৎ মিটার, আইপিএস মেশিন ভাঙচুর করে, দোতলা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার উপর আক্রমণ করার লক্ষ্যে ঘরে ঢোকে। আমার ১১ বছরের মেয়ে জুইন ঠেকাতে যায়। সন্ত্রাসী রাজু তার হাতে থাকা অস্ত্র দিয়ে আমার ১১ বছর মেয়ের চোখের উপরে ছুরিঘাত করে। ২৫০ বেডে নিয়ে পরবর্তীতে অপারেশন থিয়েটারে নিয়ে ৬টি সেলাই দেওয়া হয় ওই শিশু বাচ্চাটিকে। আমার দরজা ভাঙতে না পেরে আলমারি ভেঙে ৩৫ ভরির সামান্য কম বেশি হবে স্বর্ণ অলংকার এবং নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যায়। শুধু এই স্বর্ণ এবং টাকা, গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুর এটাই করছে, এটাই ক্ষান্ত না। আমার ৬ বছরের একটা ছোট্ট মেয়ে আছে, নাম মুনতাহা। ও এখন ঘুমাইতে পারে না। একটা রাত, ওই ঘটনার পর থেকে এক রাত ও ঘুমাইতে পারে না। ওর বুকের বিরুদ্ধে ধরপড় করতেছে। আমি ২ বার ডাক্তারের কাছে আনছি ওকে। একটা মিনিটের জন্য আমার বাচ্চাটা ঘুমায় না, কারণ ওর হাত ধরে এইভাবে ঘোরানো হয়েছে এই ছোট্ট বাচ্চাটাকে। মাগুরায় একজন মোটামুটি আমাকে মোটামুটি চিনেন। তার একটা কারণ হচ্ছে আমি হজের সাথে জড়িত। প্রায় ২০০০ ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ আমার সাথে হজ করেছেন। প্রায় ২০ বছর এই কাজের সাথে জড়িত। আমি প্রকৃতপক্ষে একজন মুসলিম। আমি নিজেকে ১০০% পরিশুদ্ধ মানুষ দাবি করব, এই অধিকার আমার নাই। ভুল থাকতে পারে। একটা কাজ ২০ বছর ধরে আমি করি, এ কাজের ভিতরে ত্রুটি থাকতে পারে। সেই ত্রুটিটা কি হয়তো আগামীকাল নিতে হবে, ফ্লাইটটা হয়নি, ২ দিন পরে নিতে হবে উমরার ক্ষেত্রে, আর হজ তো সবসময় হয়। এছাড়া মাগুরা জেলায় কোনো হাজিকে তার হাজির টাকা মেরে দিয়েছি, ১ টাকা আমার কাছে পাবে। বর্তমানে সেই ব্যক্তি আপনাদের উপস্থিতিতে আমাকে এসে বলুক যে আমার কাছে ১০ টাকা সে পাবে। আমি কারোর থেকে দুর্নীতি করে ২টা টাকা ইনকাম করছি, কিংবা এই টাকা পয়সা ইনকাম করতে গিয়ে সিটারি বাটপারি করেছি, এরকম একজন ব্যক্তি আমার সামনে উপস্থিত। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছি, টাকা মেরে দিয়েছি, কিংবা এই যে এহসানেস বাংলাদেশ যেটা নিয়ে
গত 2 দিন আগে ভাইনার মোড়ে একটি মানববন্ধন আমার উপর চাপানো হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এর সাথে কোনো সংশ্লিষ্ট জীবনও ছিল কিনা। আমি এহসানাস বাংলাদেশের বারান্দায়ও যাই নাই কোনোদিন, এবং আমি একটি লোককে কাউকে বলি নাই যে ভাই ওখানে টাকা রাখেন। সুতরাং ওইটার দায়ভার আমার উপরে চাপানো। সব মিলে আমি পারিবারিকভাবে খুবই হত, আমি অশান্তিতে আছি, কারণ আমি যেই কাজটি করিনি আমার উপরে সেইটা হয়েছে। এই গন্ডগোলটার সাথে আমি মোটেও জড়িত নই। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা খোঁজ নিয়ে এবং মিডিয়ার সুবাদে আপনারা জানেন যে এই মারামারিটার ভিতরেও আমি ছিলাম না। এই গন্ডগোলের ভিতরে, তাদের কথাবার্তার ভিতরে, তাদের কোনো কাজের ভিতরেই আমি ছিলাম না। শুধুমাত্র এই কাজের ভিতরে আমার ছোট ভাই থাকার কারণে সেই ভাইয়ের দায়িত্ব, ওরা তাকে কিছু না বলে তাকেও তারা মারছে। তারা মারামারি, ছোট ব্রিজে মারামারি করে তাকে হাসপাতালে পাঠাইছে। হাসপাতালে পাঠানোর পরে ওরা আমার বাড়িটা ভাঙছে, তার বাড়ি লুটপাট করছে। আপনারা এ দেশের বিবেক, আমাদের সামনের সারির লোক আপনারা, আমি রিকোয়েস্ট করব, অন্যায় কোনো আপনাদের কাছে নিয়ে আসি নাই, বলবো না, কিন্তু সত্যটা তুলে ধরার জোরালো দাবি আমি জানাচ্ছি আপনাদের কাছে যে আমি কোনো অন্যায় আসলেই করেছি কিনা। আমার কাছে কেউ টাকা পাবে, কারো টাকা আত্মসাৎ করেছে কিনা, আপনারা যেগুলো বলে এহসানের সাথে আমি জড়িত কিনা, এবং আওয়ামী সন্ত্রাসীকে আপনারা দেখছেন। একটি বিষয় বলি আপনাদের, 2টা ছবি তারা ভাইরাল করছে, আর আমি আমার জামাই বাড়ি হেলিকপ্টার নিয়ে গিয়েছিলাম। নতুন জামাই বাড়ি, যেহেতু আমার জামাই ধামতির পীর সাহেব, লক্ষ লক্ষ মুরিদ তার, বাংলাদেশের 4 মাদ্রাসার একটা এত বড় প্রতিষ্ঠান, সেখানে 150-র উপরে শুধু শিক্ষক, 13,000 ছাত্রছাত্রী, এত বড় প্রতিষ্ঠানে আমি হেলিকপ্টার নিয়ে গেছি 70,000 টাকা ভাড়া দিয়ে। এটা যদি আমার অপরাধ হয় তাহলে সেটা আপনারা যে ভাবে, আমি এটা নিয়ে কোনো আপত্তি করব না। এটা ভাইরাল করছে। আমার বাড়ির যে প্রোগ্রামটা ছিল স্কুলের, সেটা ছিল একটা হাজি সেমিনার। প্রত্যেক বছরে অনেক বড় করে আমি একটা হাজি সেমিনার দেই। সেই সেমিনারে আপনারা জানেন যে ওই সময় আমেরিকার আমলে তাদের বাপকে 500 মানুষ এক জায়গা করে আনুষ্ঠানিকভাবে কোনো একটা প্রোগ্রাম ব্যক্তিগতভাবে চালু করার কোনো সাধ্য ছিল কিনা, তাদেরকে বাদ দিয়ে কোনো মাহফিল করছে কিনা সেটা যদি আমার অপরাধ, তাহলে আমি ওনাকে 2018 সালে দেখবেন লেখা পিছনে। আর বাবু পঙ্কজ কুমার কুন্ডু গিয়েছিলেন 2019 সালে আমার ক্রীড়া অনুষ্ঠানে আমার স্কুলের। আপনারা জানেন আমার ওখানে মাদ্রাসা স্কুল আছে। আমি বাংলাদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। আমার সাভারে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে জামালে নূর, সেটাও প্রায় 3,500 ছাত্র, আমি সেটার প্রতিষ্ঠাতা। আমার মাগুরাতে দরবার শরীফ এতিমখানার যে মাদ্রাসাটা, ওইটার প্রতিষ্ঠাতা। এরপরে দারিয়াপুর হেফজখানা। আমার বাড়িতে 3টা প্রতিষ্ঠান, মাসে মাসে ওনাদেরকে নেওয়া লাগতো। এই 2বারই আমি নিছি, এর বাইরে না। আমি কোনোদিন আওয়ামী লীগের শেখর বাড়িতে আমাকে নাই। উলামা লীগের কোন কমিটিতে, কোন গ্রাম কোনো যায়নি, কোনোদিন ইসলামিক ফাউন্ডেশনের কোন প্রোগ্রামে যায়নি, আমি কোনোদিন যাইনি। এর প্রমাণ আপনাদের। সুতরাং ওরা আমাকে আওয়ামী সন্ত্রাসী বানাইতেছে, এবং ব্যাপকভাবে ওরা মানববন্ধন করে আমার মান ইজ্জত এটা তারা হানি করছে, যেটার সাথে আমি কোনোদিনও সংশ্লিষ্টতা ছিলাম না। আমাকে যেটা বলা হয়েছে ওরা বলছে। আমি জানি ওখানে যারা ছিলেন তারা রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ এই মানববন্ধনে ছিলেন না। এরা ছিল হচ্ছে যারা চাঁদাবাজ এবং এই লুটতরাজ যারা করেন, গাঁজা পেন্সিল যারা খায়। আমি আরেকটা তথ্য আপনাদের দেই, আমার বাড়িতে যারা হামলা করছেন এর 12 আনা পেন্সিল এবং গাঁজাখোর, এবং যাদের বয়স 15 থেকে 20 বছর। এই এত পরিমাণ নষ্ট এই ছেলেগুলাই, বাচ্চাগুলি করছে। আমি সিসিটিভি ফুটেজ আমি মিডিয়াতে ছেড়েছি, আপনারা দেখছেন।
আমি আপনাদেরকে দিয়ে দিব এখন ফুটেজগুলো যে কারা আমার গাড়িগুলো ভাঙছে। আমি তারা বলতেছে আমি আক্রমণ করছি তাদের আগে। আমি কোথায় আক্রমণ করলাম? আমি তো জানি না এই ঘটনা, আমি কিছুই জানি না, আমি কোনোটাই জানি না তাদের আক্রমণের ব্যাপার স্যাপার। আতঙ্কিত হামলা করে আমার বাড়ি ভাঙচুর করছে। আমি স্টপ করার কায়দা যখন ওরা ঢুকছে, আপনি জানেন না, আমার দরজাটা যদি ভাঙতে পারতো ওরা, তাহলে আমি হয়তো বা আজকে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আমি এই কোন যুগে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। 5ই আগস্টের পূর্বে 15টা বছর নির্যাতিত ছিলাম। ভালোভাবে কারোর সামনে দাঁড়ায় কোনো কথা বলতে পারি নাই, বক্তব্য দিতে পারি নাই জীবনে কোথাও। একটা সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এই বাচ্চাদের উসিলায়, ছোট্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের উসিলায় এত বড় একটি ব্যাপার ঘটে গেল। আমলিগের মতো ঐতিহাসিক একটি দলকে পরাজিত করে বর্তমানে স্বাধীন বাংলাদেশে আমার মতো একজন মানুষের বাড়িতে এইভাবে হামলা, ভাঙচুর, লুটপাট, এটা আমি নিতে পারতেছি না। তাই আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং জানবেন আমার থেকে আসলে আমি এর সাথে আছি কিনা, কোনো জড়িত আছে কিনা, এইটুকুই আমার কথা। ইনশাআল্লাহ। এটা হ্যাঁ, পলাশের সাথে জড়িত ছিল কিনা ভিডিও ফুটেজ আছে। পলাশ নিজের ভাঙছে এবং সবুজ গেঞ্জি গায়ে ছিল, আপনারা দেখবেন একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে পলাশ আমার গাড়িতে রামদাও দিয়ে কোপ দিচ্ছে, কোপ দিয়ে ভাঙছে সে। পলাশ তো আপনার নিজের লোক, কি আপনার বিপক্ষে কেন বলে? পলাশ আমাদের নিজের লোক নয়। আমার তার সাথে কোনো গঞ্জগোল নাই, ফাসাদ নাই, কোনো ব্যক্তিগত সম্পদ রাখি নাই। আমি একটু পলাশের বিষয়টা বলি। এখানে হচ্ছে পলাশ কেন আসছে তাও আমি জানি না। আমার গাড়ি ভাঙছে এটা আমি দেখছি পলাশ, কিন্তু পলাশ তারা 3 ভাই, তারা তো বিএনপির কেউ না। তার ভাই বড় ধরনের মাস্তান ছিল আমলিকে, এতে ডলা ইসাখাদা অসংখ্য মিছিল মিটিং এ লাঠি নিয়ে মাগুরাতে মিছিল করছে তার ভাই, পলাশের বড় ভাই। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আমরা বিবরী পলাশের ভাই। এই পলাশ কেন আসছে আমি জানি না। আমি ঘটনার একটু সূত্রপাত আপনাদেরকে বলি 1 মিনিটে। আমি এতটুকু জানি এই গন্ডগোলের আগে, সেটা কি? সেটা হচ্ছে পিয়ারুল এই সন্ত্রাসী নিজেকে আসলে একটা দলের কর্মী হিসাবে সে পরিচয় দেয়। তো আমি মনে করি না যে একটা দল এত বড় দায়ভার নিবে না এবং দলের কর্মী হয়ে সেই কাজটা করতে পারে। সে আমার কাছে আসছে বিকাল 3:30টা বাজে ওই দিন ঘটনা দিন। সাথে আসছে জহির এবং আর একটা ছেলে, আমি তাকে চিনি না। এই 3টা ছেলে এসে আমার সিঁড়ি ঘরে উঠছে, দোতলায় উঠছে, আমাকে ডাকতেছে। আমি নামলাম, গিয়ে দেখি ওরা। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বললো যে আমি সেলিম ভাইয়ের কাছে কিছু টাকা পাই। সেলিম ভাই, কথাটা একটু মনোযোগের সাথে শুনবেন। সেলিমকে আমার ভগ্নিপতি, সে আমলিগ করত। 3 নম্বর সাংগঠনিক সম্পাদক ছিল হাজারাপুর ইউনিয়নের। তাই বললাম আমি দেখি ওর ওয়াইফ আছে, আমার বোন, আমি কথা বলি। জি, মামলা হয়েছে, থানায় মামলা হয়েছে, কোর্টে মামলা প্রক্রিয়াধীন, থানায় মামলা হয়েছে। একই বিষয়ে তো 2টা মামলা হয়। থানায় হচ্ছে আমাদের চাঁদাবাজির যে মামলাটা, সেটা থানায় নেয়নি, যার কারণে চাঁদাবাজির মামলাটা আমরা করতে চাইছি। এই যে আপনার কাছে 10 লাখ টাকা চাঁদা চেয়েছে বলে একটা ভিডিও দেখতে ভাইরাল হয়েছে আপনার, এটা কি আসলে? চাঁদাবাজির যে মামলাটি, আপনি সন্ত্রাসী রাজু, আপনি এই ছেলেটি গোপনে শুধুমাত্র সকালে সামনে গেলে কোন অনেক ছেলে পেলে নিয়ে এসে গাঁজা করতে নিয়ে ঘরে, আপনি পার্সোনাল একদম তার ব্যাপারটা নিয়ে আপনার তদন্ত করেন যে সে কি না পারে। সে 5-6 বিঘা জমি ইদানিং দখল করছে বুঝতে পারে, এবং আমাদের বাড়ির আশপাশের অনেকে ঘুরে এখন সে এটা নিয়ে বেচারি করতেছে। আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। জি, আমি ওইটাই আসতেছি। আমি চাওয়ার পদ্ধতিটা ছিল এরকম, সেটা হচ্ছে 26 তারিখ, এটা 26 তারিখ, ঈদের আগের 26 তারিখ ও আমার সাথে দেখা করে হাসপাতাল গেটে, সদর হাসপাতাল গেটে আমার সাথে দেখা করে আমাকে বলে, ভাই নতুন স্বাধীনতা আসছে, নতুন ঈদ, আমার অনেক ঝামেলা, ছেলে পেলে টাকা পয়সা দিয়ে লাগবে, 7 থেকে 8 লক্ষ টাকা আমার খরচ আছে, এইটা আপনি খেয়াল রাখবেন। এই একই বক্তব্য আমি বারবার দিচ্ছি, কিন্তু 10 লক্ষ টাকার যে বিষয়টা, আমি 7 থেকে 8 লক্ষ টাকাই ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম জায়গায় আপনাদেরকে বলেছি
10 লক্ষ টাকা থেকে এই 2 লাখ টাকা একটু বেশ কম। আমার কথায় প্রথম দিন আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। সাংবাদিক ভাইরা যখন গিয়েছিলেন, গাড়িটা ভাঙার পরে আমার বাচ্চা আহত হয়ে হাসপাতালে যাওয়ার পরে আমি যখন বিল্ডিং থেকে নামার পরে আমার গাড়ি দেখার পরে আমি মানসিক অবস্থায় ছিলাম না। এই জন্য এই 2 লাখ টাকার কথার ডিফারেন্স ছাড়া কোনো একটা কথার ডিফারেন্স আমার আশা করি আপনারা পাবেন না। 7 থেকে 8 লক্ষ টাকা সে সরাসরি আমার কাছে চাইছে হাসপাতাল গেটে, যে এটা নতুন স্বাধীনতা, আমার ছেলে পেলের অনেক খরচ, এবছর আপনাকে আমার দিক খেয়াল করতে হবে। তা আমি মনে করি আমার দিক দিয়ে যে এটা চাঁদাবাদি, সেটা আমার কাছে চাঁদাই চাইছে। এটা চাইছে কে? রাজু। আরেকটা প্রশ্ন, আপনি জামাতের সাথে কতদিন ধরে জড়িত? জামাতের 1996 সালে আমি শিবিরের সাথে ছিলাম। 1996 যখন আমি দাখিল পরীক্ষা করি তখন। আপনি এত পরে জামাত কেন প্রত্যয়ন দিল? এইটা প্রত্যয়নের বিষয়টা আসছে যখন প্রত্যয়ন তো দেওয়া লাগে না। জামাত তো আসলে কাউকে প্রত্যয়ন দিয়ে রাজনীতি করে না, আপনারা এটা জানেন। জামাতের কোন পোস্টে আছে? জামাতের সাথে একজন কর্মী। জামাত কাউকে প্রত্যয়ন দেয় না। প্রত্যয়ন নীতি জামাত বাধ্য হয়েছে, যেহেতু বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জামাতের সে কেউ না, সে আওয়ামী লীগের সন্ত্রাসী, যার কারণে জামাত প্রত্যয়ন দেয়। ব্যক্তিগতভাবে আপনি আমি আর সাংবাদিকরা যারা হজ সম্পর্ক করবে তারা যাবেন। আপনি এমন এই যে টাকা আপনার কাছে চাঁদা চাইছে রাজি, 15 বছর কোনো চাঁদা চাইল না, আর হঠাৎ আপনার কাছে চাঁদা চাইছে আপনি দাদা এরকম কোনো প্রমাণ তার নামে পুলিশ দেয়নি। এই জন্য আমার বাড়িঘর সব ভেঙে দিয়ে গেছে এবং আপনি আক্ষেপ করে বলেছিলেন যে এই বিএনপিকে আমরা চাই কিনা, এবং ওই ভিডিওটাই সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। পরবর্তীতে আপনি আপনার ফেসবুক লাইভে 2-1 দিন আগে আপনি বলেছেন যে আমার এই কথাটা কোনো সাংবাদিক রূপে নিয়ে এটা ভিন্নভাবে উপস্থাপন করেছে। তো ওই সাংবাদিক তো আমরা যেটা দেখেছি যে আপনার পুরো বক্তব্য, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই প্রচার করেছে এবং পুরোটাই সারা দেশে ভাইরাল হয়েছে। এখানে কি আপনি সাংবাদিককে দোষারোপ করবেন না? বিষয়টা আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এটা আমি বলতাম আমি আপনাকে শুরুতেই বলছি যে আমি অনেক মর্মাহত ছিলাম। আমি স্বাভাবিক একটা মানুষ ছিলাম না। আপনার বাচ্চা 11 বছরের বাচ্চা আপনার সামনে যদি কেউ খায় এবং আপনার পরিবারে যদি এরকম একটা ঘটনা ঘটে, স্বাভাবিকভাবে আমি সেই সময় ওই যে ভিডিওটা, প্রথম যে ভিডিওটা, ওই ভিডিওটা আমি আসলে ওইভাবে অনুমতি দিতে চাই। আর এই পরিস্থিতিতে আমি আমার লাইভও করি। বিএনপিকে দোষারোপ যদি আমি কোনোভাবে অভুলে বলে থাকি, সেটা আমি পরের ভিডিওতে বলছি যে আমি অস্বাভাবিক বলছি, এটা আমি বলতে চাই না। এটা বলতেই চাইনি কারণ বিএনপির ম্যাক্সিমাম অনেকের সাথে আমার সুসম্পর্ক আছে। এই রাজনীতি বিএনপি করে না। এই সন্ত্রাসী যারা ছিল এর ভিতরে আসলে বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী ছিল, আসলে বিএনপি তাদেরকে এইভাবে দেয় কিনা আমি জানি না। এই যে রাজুতে, এটাই আমি মূলত কি করে বলছিলাম। এছাড়া বাকি যারা আমার বাড়িবন্দর ভাঙছে, এটা তো বিএনপি কেউ না। বিএনপি দলীয় পোস্ট আছে। আমি শুনছি যে স্বেচ্ছাসেবক দলে সে ইদানিং একটা সদস্য। একটা দলের যদি ব্যক্তি হয়, ব্যক্তির দোষ কেন একটা দলের উপর না? এটা ব্যক্তির দোষ দলের উপর যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি আন্তরিকভাবে দুঃখিত ওই কথাটা বলার জন্য। আমি একটা প্রশ্ন করি যে জামাত বিএনপি দীর্ঘদিন একসাথে রাজনীতি, আমরা সাংবাদিকতা করে যেটা জানি, সরাসরি এখানে জামাত বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আপনার বক্তব্য এইটা আপনি সরাসরি তো জামাতের নেতাদের দিয়ে বলাতে পারতেন, একজনের দায় কেন পুরো বিএনপি কারেন্ট করতে? আমি বলছি প্রথমের বক্তব্যটার জন্য আমি সরি। আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে প্রথমের যে বক্তব্যটা ছিল, এইটা আমি মানসিকভাবে দেখেন একটা গেঞ্জি গায়ে দিয়ে আল্লাহ সাল্লাহ অবস্থায়, ওই পরিবেশে তো কথা বলা উচিত ছিল না। আমি যে পরিবেশে আপনাদের সাথে কথা বলছিলাম প্রথম ভিডিওটা, এবং ওইটা তো কোন সাংবাদিক, আমার সাংবাদিকের সাথে কেন বিরোধ থাকবে? আমি তো তাদের শত্রু নই, তারাও তো আমার শত্রু না।
আমি কি আপনাকে একটু ক্লিয়ার করি যে ওই সাংবাদিক কি আপনাকে শিখাই দিয়ে বলেছে? না না না, কোনো কিছুই আমার কোনো সাংবাদিক কোনো কিছু শিখাই দিয়ে বলে নাই, এবং আমি সেই বক্তব্য দিই, এটা আমার ভুল ছিল। কারণ এই বক্তব্যটা পুরোটাই বিএনপির বিষয়ে যে কথাটুকু আসছে এটা আসলে সঠিক না। আমার ওই বক্তব্যটা ওইভাবে আমি বুঝতে পারি নাই, সরি আমি আসলেই বুঝতে পারি না, আমি একেবারে বুঝতেই পারি না যে ওইটা ওইভাবে যাবে। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার বাড়িতে হামলা করার আগে আপনার ছোট ভাই আব্দুল গাফফার, তার সাথে আপনার অন্য ভাই ছিল, ভাইস্তে ছিল, ভাইকে ছিল এবং পরিবারের লোকজন 10-12 জন, তারা ছোট বিরুদ্ধে সশস্ত্র অবস্থায় এসে দেশীয় অস্ত্র সহ এসে এই রাজুদের উপর হামলা করে এবং সেখানে রাজুরা 4 জন আহত হয়, সেখানে ওই স্পটে মারামারিতে আপনার ভাইও আহত হয়। এটা সঠিক কিনা? আমি এই বিষয়টা সঠিক, এই বিষয়টা সঠিক, কারণ আমি বাংলা এই মারামারি যে তারা করতে গেছে এটা আমি জানি না, এটা সঠিক। তারা যে ওখানে গেছে তারা কি করছে সেটা আমি কিচ্ছু জানি না, এটাও সঠিক। এবং তারা যে উভয় পক্ষ মারামারি করছে আমি জানি, আমি পরে শুনছি। কিন্তু আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের কথা মতে আপনার ভাই যখন হামলা করতে আসে ফোন করে বলে যে ওখানে থাক তোরা, আমি আসছি, কোনো ঝামেলা না করে আপনি তো বিষয়টা মিটাইয়ে দিচ্ছেন, এটা সঠিক কি? আমাকে যখন ফোন হতেছে, কে দিছে আমি জানি না, ছোট ব্রিজ থেকে যে কেউ একটা ফোন আমাকে দিছে, দেওয়ার পরে 2-3 মিনিটের ভিতরেই ফোন হলো। ফোনটা দেওয়ার পরে আমি বেরোই, কাউকে আর পাইনি। আমি ফোনটা দিছে, আমি বলতেছি তোমরা ফোন রাখো, আমি দেখতেছি, এই বলে আমি বেরোই, আমি কাউকে আর পাইনি। আচ্ছা, আপনি কি এটা মেনে নিচ্ছেন যে আপনার পরিবারের সদস্যরা তাদের উপর আগে হামলা করেছে? সেটা আমি বলতে পারবো না, আমি ছিলাম না স্পটে। আপনি ছিলেন না, না, তাহলে আমি কেমনে বলবো? আপনার ভাই ছিল, আপনার ছোট ভাই ছিল, আপনার এক ভাই জামাল ছিল, আপনার ভাইকে ছিল, ভাইস্তে ছিল। না, জামাল ছিল না, জামাল হাতে ছিল। স্থানীয় ছোট বিরুদ্ধে যারা সাধারণ মানুষ ছিল তারা দেখেছে এবং এক পর্যায়ে সবাই মিলে ধাওয়া দিলে আপনার পরিবারের সদস্যরা আবার বাড়ি চলে গেছে। এরপরে ছোট বিরুদ্ধের লোকজন আপনার বাড়িতে যে হামলা করেছে। এইটাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সচেতন মানুষ, আমার বলেন এই ছোট ব্রিজের মারামারিটার সময় আমি কি ছিলাম? আচ্ছা, আমি কি জানি এটা? তাহলে আমি জানি না, আমি ছিলাম না। ওদের সাথে আমার দ্বন্দ্ব নাই, ফসাদ নাই, গন্ডগোল নাই আমার এই ছেলেপিলেগুলোর সাথে। তাহলে আমার বাড়িতে কি আক্রমণ করে আমার বাড়ি ভাঙচুর, লুটপাট, এইগুলো কেন হচ্ছে? এটা ঠিক হয় না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এই পয়েন্টটা আপনাদের সাথে আমি দোষী কিনা, কোন ক্ষেত্রে কোন জায়গায় আমি দোষী কিনা, আপনারা যেভাবে নেন ব্যাপারটা। আপনার যে মামলার এজাহার, সেখানে আপনি উল্লেখ করেছেন যে আপনার ছোট ভাই আব্দুল গাফফার আপনার বাড়িতে আপনাকে রক্ষা করতে যে না, আমি তার ওখানে এই মামলা এটা লেখা নেই। আপনার থানায় যে মামলা না, ওটা এইভাবে লেখা নেই, আমাকে রক্ষা করতে হ্যাঁ হ্যাঁ, এটা লেখা নেই। না, ওটা নাই, এটা নাই। আপনি যেটা বলছেন এই প্রশ্নটা ভুল। আচ্ছা, গাফফারের কোনো বিষয় আমি এখানে আনি নাই, গাফফার হাসপাতালে তাই বলা হয়েছে। আমার কাছে মামলার কপিটা আছে, জি, আপনি দেখে একটু পড়ে বলেন। আমার ভুল হতে পারে, আমি আবার দেখতেছি। জি জি, কিন্তু আপনার এজাহারে আমার জানা মতে এমনটা আছে যে আপনাকে রক্ষা করতে যে আপনার ছোট ভাই না, আমার এটা ভুল। ড্রাইভার আমাকে রক্ষা করতে যেয়ে, না আমাকে রক্ষা করতে যেয়ে আমার ড্রাইভার তো এখানে বসা আছে, দুইটা ড্রাইভার, আমার দুইটা ড্রাইভার এখানে বসা আছে। আপনার মামলার কপিটাকে নিয়ে এসেছেন আপনি? আমার কাছে আছে। তাইলে আপনি পুলিশ আর আরেকটা বিষয়টা হলো যে আমি বারবার বলতেছি, বিএনপি আলী আহমদ ভাই, মামা আলী আহমদ সাহেব আমার সাথে 3 বার বাস করছে, আমাকে ভালো করে উনি চেনেন। আমি বিএনপির গায়ে লাগে এমন কোনো কথা অবশ্যই কেন বলবো? আর যেটা বলছি মানসিকভাবে অসুস্থ থাকার কারণে, ওই সময় আমি কি বলছি আমি নিজেই জানি না, এইটুকু আপনারা স্বীকার করেন। যেহেতু আমার ছবিটা দেখেন, আমার চেহারাটা দেখেন, আমার পরিবেশটা দেখেন, যে আমি অন্যায় করলাম, আমার বাড়ি গাড়ি ভাঙচুর হলো, এই যে ভাঙচুরটা, এটার সাথে কি আমি কোনোভাবে ইনভলভ ছিলাম আমাদের, যে আমার এটা করলো? এই কথাটা আপনারা বলেন যে আমার সাথে যেটা হয়েছে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে। মানে দীর্ঘ আলোচনা শেষে আমার দুটা বিষয় জানা প্রয়োজন। সেটি হচ্ছে যে সূত্রপাতটা যেহেতু হলেও আপনি কিছুটা ক্লিয়ার করেছেন, পরিষ্কার করতে পারেন একটু আগে। সেটি হচ্ছে যে আপনার জামাইকে কেন্দ্র করে এই সংঘর্ষ। আচ্ছা, তার কাছে আহসানের জমাকৃত যে টাকা পয়সার একটা এলাকাবাসীর একটা লেনদেন আছে, সেটাকে কেন্দ্র করে এটা সত্য হয়। কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু এটা দায়িত্ব নিয়েছিলেন, এটা একটু আগে বললেন যে 4 তারিখে এই টাকাটা পরিশোধ হবে, কিন্তু সেটা তারা আপনাদের সাথে যোগাযোগ করা সত্ত্বেও কিন্তু এই সংগঠন আপনাদের, এটা একটা লেনদেনের বিষয়। যেহেতু আপনি জামাত কর্মী দাবি করছেন, জামাতের কর্মী, আমরা যতটুকু জানি কমিটমেন্ট, এখানে কেন ফেল হলো সেটা আপনাকে ভালো জানেন। শুক্রবারটা জেলা মামলাকে কেন্দ্র করে
দ্বিতীয়, এটা আমার যেটা জানা, এটা আপনি খেয়াল করবেন, সেটি হচ্ছে আপনি যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে আজকের এই বিএনপিকে জাতি বা মানুষ চায় কিনা, আপনি প্রশ্নটা করছেন। মানুষ যখন আক্রান্ত হয় তখন চোখে যেটা দেখে সেটাই সে প্রকাশ করে। আপনার ওই চোখে ধরা পড়েছিল যে রাজু সেখানে ছিল, রাজুর একটা দলীয় পোস্ট আছে, আপনি সেই ক্ষেত্রে তার ট্যাগটা লাগিয়ে আপনি সেটা প্রকাশ করেছেন এবং জানতে চেয়েছেন এই বিএনপি চায় কিনা। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যাদের নাম বললেন আলী আহমদ সাহেব সহ অন্যান্য যারা, তাদের পেশায় আমার কাছে তথ্য আছে, তারা আপনার কাছে যোগাযোগ করার পরে যে আপনি বলছেন এটা আমার ভুল হয়েছে, এই বিষয়টা আপনি পরিষ্কার করবেন। আপনার কেন মনে হলো যে এটা আমার ভুল হয়েছে? কিন্তু আপনি ওই আক্রান্ত হওয়ার সময় কিন্তু আপনি যা দেখেছেন সেটাই প্রকাশ করছেন। তাহলে এখন আপনার কাছে কেন মনে হচ্ছে যে রাজুকে আমি দেখি নাই বা রাজুর এই বিষয়টা আমার প্রকাশ করা ঠিক হয়? এটা আপনি একটু পরিষ্কার করবেন। আমার মূল প্রশ্ন ওটা থাকে যে বিএনপির নেতৃত্ব আপনাকে প্রেশার দিয়েছে কিনা বা বলেছে কিনা যে আপনি এটা ভুল করেছেন, সেটা প্রকাশ করার জন্য। এটা আমাকে একটু পরিষ্কার করতে হবে। দুইটা জিনিস আপনাকে আমি একটু সংশোধন করি, দুইটা প্রশ্নের ভিতরে। একটা হচ্ছে রাজু করেছিল না, কথাটা আমি বলেছি, এটা আমি বলি নাই। রাজুই হলো মূল সন্ত্রাসী এবং তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে। কারণ এই আপনাদের কাছে আর একটা জিনিস বলি, আপনারা তো এটা হচ্ছে আর একটা জিনিস হলো, তাকে সময় দিয়ে টাকা দেওয়া হয়নি, সে সময়টা তো আসে না। সে সময়টা হচ্ছে আগামী মাসের 4 তারিখ। এই সময়টা ওরা তো আমাকে জানাইছে 3 তারিখ, এর আগে তো আমাকে জানাইনি। আর আমি কেন বলছি, ওই ছেলে দুটি আমাকে ভালোবাসে, যে ছেলে দুটি আসছে, এই জন্য আমি বলছি যে তোরা আমার ঘুম দিয়ে দেবে 3 তারিখে, সময় নেছে না। আমি ভিন্ন আলোচনায় না যাই, প্রসঙ্গ যেটা রাজুর তো একটা দলীয় পোস্ট আছে, আপনি আইনের হিসাবে যেটা দেখেছেন সেটা প্রকাশ করেছেন যে রাজু এই ঘটনার সাথে জড়িত বা আমার এই ক্ষতি করেছে। পরবর্তীতে কেন বললেন যে না এটা আমার ভুল হয়েছে? আচ্ছা, এই যেটা বলেছি সেটা আমি ভুল বলেছি, কেন এটা বলছেন? এটা বলছি, আমি যখন বলছি তখন আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না। আমি যখন বলছি এই কথাটা বিএনপির বিষয় নিয়ে, তখন আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না। ওই ভিডিওটা তো আমাকে ওইভাবে দেওয়ার কথা ছিল না, আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, যার কারণে ওই বক্তব্যটা আসছে। সর্বশেষ থানা আপনাকে কি বলেছে সেটা একটু বলেন, মানে এটা অভিযোগ দেওয়ার পরে সর্বশেষ থানা আপনাকে কি বলেছে? আমি এর পরবর্তীতে আমাকে বিএনপির কেউ বলে দেয়নি যে আপনি এইভাবে না এইভাবে বলেন, আমাকে কেউ বলে নাই। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার। এটা আমার থেকে আমি বলছি যে একজন সন্ত্রাসী বিএনপি এই ধরনের কর্মী হতে পারে। আমি পরে এটা বলছি কারণ সে তো একটা পদপদবি নিয়ে ছিল, যার কারণে ওই সময় আমার ওই মুখে ওই কথাটা বেড়ে গেছে। আর থানা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে মামলা তুলিছে, আলহামদুলিল্লাহ। উনি আমাকে বলছে চাঁদাবাজি শব্দটা কেটে দেন, এটা তারপরে মামলা দেন। তো মামলা আমার টাকা দিয়েছি 326 ধারা পড়ছে মামলায়, এবং আমি 10 জনের বিরুদ্ধে একটি মামলা দিয়েছি। তার ভিতরে আমি যে জিনিসটা না জানাইলে নয় আপনাদের, সেটা হলো বিক্ষিপ্ত পিআরও, যে একটি রাজনৈতিক সংগঠনে আছে পিআরও, ভুলটা হচ্ছে পিআরও, টাকাটা হচ্ছে পিআরও। কিন্তু আমার প্রশ্ন, এখানে রাজু কেন জড়িত হয়েছে? এখানে এটা পলাশ কেন জড়িত হলো? ইনামুল কেন জড়িত হলো? আর এই যে যারা আসছে ছোট ছেলে মেয়েগুলা, এরা কেন আসলো? টাকা তো মেয়াদ চলে যায়নি, আগামী মাসের 4 তারিখে। তাহলে এই কথা কাটাকাটি করলো আমার ছোট ভাই গাফফার এবং রাজু, ওই পলাশ, ওরা উভয়ই একটি দলের সংগঠনের লোক। তাহলে ওরা এই কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়েছে। কিন্তু পরিপ্রেক্ষিতে এতগুলো দায়ভার কি আমাকে নিতে হবে মনে করেন আপনারা? আমরা শুনে না, আপনার বাড়ি ভাঙচুর, আপনার বাচ্চা আহত, এটা মর্মাহত দুঃখজনক। কিন্তু আমাদের কাছে আমরা জেনে ওখানে লোক পাঠিয়ে যে ঘটনা দিচ্ছি, তাতে প্রতীয়মান হয় যে এরসানের এই টাকা চাওয়াকে কিন্তু এই ঘটনাটি ঘটে। কিন্তু চাঁদাবাজি সরাসরি বিএনপি, আওয়ামী লীগ এরা একটা বড় দল, সরাসরি যখন বলা হয় যে অমুক দলের কারণে আপনি যে আক্রমণটা করছেন, আপনি যদি নিজের টাইমে দেখেন, এটা দেশ না আন্তর্জাতিকভাবে ভাইরাল হয়েছে। আমি ওই যে আন্তরিকভাবে বারবারই বলতেছি একই কথা, এটা আমাদের বিএনপিকে সাথে বিরোধ তৈরি হয়েছে। তারপর এই ঘটনায় যে দুটা দল মুখোমুখি দাঁড়ায় গেল, বিএনপির দেশব্যাপী ইমেজ নষ্ট হলো, আপনার এই সরি বা দুঃখ প্রকাশে কি সেই ইমেজ ফিরে আসবে? আমার যে ঘটনাটা ঘটছে এটা কি মিথ্যা? আমি একটু বলি, আমার যে ঘটনাটা ঘটছে, আমি যে আক্রান্ত হয়েছি, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, এটা কি মিথ্যা? এটা যদি সত্য হয়ে থাকে
তাহলে আমি না বুঝি এবং পাগল করা হয়ে যে বক্তব্যটা দিচ্ছি এর জন্য আমি 5 বার সরি বলছি। কারণ এইটা যদি আপনারা ওইভাবে নেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনি তো শুরুতে ওই বক্তব্যটা দেওয়ার পরে পার্সোনাল লাইভে আসছে, পার্সোনাল একটা বক্তব্য দিয়েছি, এখানেও আমি বলছি যে বিএনপি বিষয়ে যে কথাগুলি আমি বলছি এটা আমি না জেনে ভুলে সাংবাদিক বিষয়। হ্যাঁ আমি এটা বলছি না, এখানে ওইখানে আমি বলছি অনেক সাংবাদিক ছিল, আপনি বলছেন একজন না। সাংবাদিক এটা লোক। এবার তারা আমার বক্তব্যটাকে নিয়েছে। সাংবাদিক তারা বারবার আশা করছিল যে মোস্তফা কিছু বলুন কিছু বলুন, কিন্তু আমরা যে তার কোনো কিছু বলার মতো মানসিকতাটাই আমরা দেখি, কিন্তু তারা অন্তত আর কিছু না করুক, জোর করে অন্তত তার কিছু বলে। শোনেন, আমার ওয়াইফকে তো আমি সামনে এটাই তো অপসাংবাদিকতা, এই মোবাইল সাংবাদিকতা করেই তো মানুষকে বিভ্রান্ত গোলমালের সূত্রটা কিছু না জানে এর সময় ওনার বক্তব্য নিয়ে ছাড়ে দেবে। সর্বশেষ হচ্ছে যে ভগ্নিপতি তারও গপ্পার গপ্পার যে রাজনীতির সাথে জড়িত, রাজু সে রাজনীতির সাথে জড়িত, তারা দুইজন গোলমাল করেছে, সেই দায়ভার তো জামাত কর্মী নেবে, তারা মারা হবে, আমাদের কোনো কিছু আসা যায় না। এটাই বলেছি, আপনি যে বললেন এটাই গপ্পারের এটা যে লেগেছে যে আমি ওই দলের একজন ভালো সক্রিয় সদস্য, আমার ফ্যামিলিতে এসে রাজু করে চাপ দেবে। কিন্তু এটা আব্দুল গাফফার যদি একা মারামারি করতো তাহলে আমরা মেনে নিতাম যে বন্ধু বন্ধু সেখানে কি মানে আমি ছিলাম, আমি ছিল আব্দুল গাফফার আমাকে সাক্ষাৎকার দিয়েছে যে তার পরিবারে অন্য বলছি যে পরিবারের 100 জন থাকবে, আপনি এই কথা বলছিল উনি রেডিও থেকে বেরোয় এই যে বক্তব্যটা আপনি দিলেন আপনি একদিকে যখন জামাত বলছেন উনি তো পরিবারের প্রধান, প্রধান, তাহলে পরিবারের দায়িত্ব উনি নেবে না। কিভাবে নিতে পারি আমি একটু বলেন আপনার। আপনি যে বক্তব্য দিলেন তারা আপনাকে না 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 আমাকে তারা কিছু চাপ দেয়নি, সাংবাদিক কিছু বলেছে কিনা সাংবাদিক হয়েছে, তারা বলেছে আপনি কিছু বলেন, আপনি তারা কিছু বলেন, বলছে এই চাপ বলেন, একটু বলেন কি হয়েছে বলেন। তখন স্বাভাবিকভাবে রাজু এই মূল ঘটনার হুতাতো রাজু এবং রাজু পরিচয় থাকে, আমি সেটাই বলছি, আমি আগামাতা কোনোটা ভেবে বলিনি। রাষ্ট্রপতির পরিচয় কি আপনি আমি পরে যে চেঞ্জ হয়েছে যে এত বড় বৃহত্তম একটি দল তো এর দায়ভার নিবে না, এটা আমি বুঝতে পারছি, বুঝতে পারার কারণেই আমি এটা থেকে পিছিয়ে আসছি ওই বক্তব্যটা থেকে। এখন আপনি কি চান শেষ করেন, এখন আপনি কি চান? আমি চাই আপনাদের কাছে যে আমি যদি কোনো জায়গায় আপনারা লেখেন সাংবাদিকতা সব থেকে ভালো একটি পেশা, সম্মানী পেশা, আমরা সম্মান করি শ্রদ্ধা করি, আমার সাথে যেটা হয়েছে সেটা আপনারা একটু তুলে ধরবেন। এই যে পলাশ এবং রাজু এদের মূল হলো এরা দুইজন, তো পলাশ আমার সাথে কেন আসলে এক ভাই প্রশ্ন করেছিলেন, পলাশ কেন আসছে আমি জানি না, আমার গাড়ি ভাঙচুর করছে, এখন আপনাদেরকে দেখাবো আমি পলাশ, এবং এই পলাশটা নিজ হাতে গাড়িটা ভাঙছে এবং যারা ভাঙছে, আমি কারোর বিরুদ্ধে কথা বলতে রাজি নাই, এখানে ভিডিও ফুটেজ আছে আপনারা দেখবেন, বিবেচনা করবেন। একটা বক্তব্যের ভিতরে শুরুতেই বলছি আবারও বলছি যে আমি আপনারা খোঁজ দিয়ে দেখেন যে বিএনপির যারা উপর লেভেলে আছে তাদের সবাই সাথে আমার সম্পর্ক ভালো, সবার সাথে, একজন মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ নাই, তাহলে আমি কেন ওই বক্তব্যটা দিই, ওই বক্তব্যটা আমি না বুঝে দিচ্ছি, আমি বুঝতে পারি এটা আপনারা দয়া করে এই কথাটা মানবেন। আমি ওই বক্তব্যটা দেখেন আমি খালি গায়ে টুপি ছাড়া এবং একটা লুঙ্গি পরে আমি পাগল পাড়া হয়ে ওই কথাটা বলেছি, এটা আমি প্রত্যাহার, ওই বক্তব্যটা আমার প্রত্যাহার, আমি মূলত বিএনপির বিরুদ্ধে আমার কোনো ই না, যেহেতু তারা আমার বন্ধু, আমার সাথে তারা একটাই, আর দলগতভাবে তো জামাত বিএনপি দেশের 5 তারিখের যে মহাবিপ্লব জামাত বিএনপি একসাথে করে নাই বিপ্লবটা, তাহলে আমার তো শত্রু না বিএনপি। আর এই জন্য আমি বলছি যে ওই বক্তব্যটা আমাকে আপনারা অনুরোধ করতেছি আপনাদের কাছে, আমি ওটা বুঝি নাই। আর তাছাড়া জামাতে ইসলাম ছোটবীর যে মারামারি করে নাই জামাতের কর্মী, যদি মারামারি করে হাসপাতালে গেছে ওরাও মারিতেছে, কিন্তু এর দায়ভার কেন আমার এত বড় ক্ষতি হলো, আমার বাচ্চারা একটা মিনিট এখনো ঘুমাইতে পারে না, আমি একটা মিথ্যা বললে আমার বাড়িতে আপনারা চলেন, এখনো এই বক্তব্য এখনো চলেন। ঠিক আছে, এটাই সবাই মর্মাহত, কিন্তু আপনার কারণে আমি একটু বলি, আপনার কারণে মিডিয়া জগতে আমরা যে বিরোধিতা করেছি যে আমি এনটিভিতে কাজ করি, আমার দেশে কাজ করি,
এই দুইটা মিডিয়া থেকে সরাসরি আমাকে প্রশ্ন করা হয়েছে, জামাত নেতার বাড়িতে এত বড় হামলা, এত বড় চাঁদাবাজি, আপনি নিউজ পাঠাননি? আমি বললাম যে আমি একটু খোঁজ নিই, সবচেয়ে প্রথম মনে হয় আমি জানি, মানে এমপি বাকের ভাই আমাকে ফোন দেয় যে আমি নড়াইলে এই মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটছে। আমি দ্রুত, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, আমি লোক পাঠালাম প্রকৃত ঘটনা। আমি যখন শুনছি যে প্রকৃত ঘটনা হলো টাকা চাওয়াকে কেন্দ্র করে, এটা আপনার বিষয় না, আপনার ব্যক্তিগতের বিষয়। সেলিম সাহেবের সাথে ওই ঘটনাকে কেন্দ্র করে আপনার বাড়িতে হামলা হয়েছে এবং বাংলাদেশে এটাও আমি অফিসে জানালাম। কিন্তু আমার মনে হয় যে এত বড় চাপ অফিসে যারা বসে থাকে এরা কিন্তু বোঝে না। আপনার ওই ভিডিও ভাইরাল হয়েছে, আপনার বক্তব্য শুনছে, বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ফোন করে আমাদেরকে বলতেছে যে আপনি প্রেস ক্লাবের সেক্রেটারি, আপনি বলেন বিএনপি কার কার বহিষ্কার করতে। বিষয়টা আপনি বুঝছেন? সাংবাদিকতা যারা করে, আমার মনে হয় যে আমাদের 80% লোক এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে জামাত নেতার বাড়িতে বিএনপি নেতাদের হামলা। বিষয়টা কিন্তু তাই দাঁড়াইছে এবং 10 লাখ টাকা চালাবো, তার মানে কি হলো? আলী আহমদ কেউ বিশ্বাস করতেছে না, মোনাফর কেউ বিশ্বাস করতেছে না, আমাদের কাছে শুনতেছে বিএনপি নেতা। তাহলে কোন পর্যায়ে পৌঁছাইছে একটা আপনার একটা বক্তব্য, কোন পর্যায়ে পৌঁছাইছে? আপনি আমাদের একটি কর্মী, আপনি যদি আপনি এখন বলতেছেন যে আপনি অসুস্থতার কারণে আপনি এটা ভুল হয়েছে প্রত্যাহার করতেছেন, কিন্তু আপনার জন্য আমরা যারা ছাপাদার, আমাদের অনেকেই সামনেই আমাদেরকে ফোন করে অফিস থেকে বলতেছে যে আপনারা এটা মনে পাস করছেন। আমরা তো প্রকৃত ঘটনা দিব, আমরা প্রকৃত ঘটনা আপনার বক্তব্য দিয়েছি, অন্যদের বক্তব্য দিয়েছি এবং প্রশাসক না আর্মি ক্যাম্প থেকে একাধিকবার ফোন দিয়েছে, তারাও কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে দেখেছে যে বিষয়টা কিন্তু এহসানের এই টাকা পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে। টাকাবাজির ঘটনাটা পুলিশ আপনাকে বাধ্য করে নাই, পুলিশও তদন্ত করেছে, এই ঘটনাটা সঠিক না। কিন্তু আমাদের এই যে মিডিয়ায় যে আমরা হেনস্থা হলাম, জবাবদিহিতার আওতায় করলাম আপনার জন্য, এই বিষয়ে আপনার বক্তব্য? আমি এটা ব্যাখ্যা করছি, আপনার এর সাথে ব্যাখ্যা করছি, ওই যে বক্তব্যটা আমি দিচ্ছি একটু আগে, এটাই আমার ব্যাখ্যা যে আমি এই বিষয়টা আসলে উপলব্ধি করে নিয়ে যে এটা এইভাবে হবে আমি এটা বুঝতে পারি। আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা আপনারা দেখেন, আমি এই সন্ত্রাসী রাজু, সে এখনো আমাকে হুমকি ধামকি দিচ্ছে বর্তমানেও, এবং আমি সিকিউরিটি ছাড়া একা ঘর থেকে বেরিয়ে আসতে পারতেছি না। এবং এটা আপনারা তদন্ত করেন এখন পর্যন্ত তারা এবং দলগতভাবে তারা সাথে যাদেরকে নিয়ে ঘুরতেছে তাদের অবস্থান কি, তাদের কোয়ালিটি কি, এটাও আপনাদের কিছু দেখতে হবে। যে বিএনপির স্থানীয়, জামাতের স্থানীয় কেউ আছে কিনা এর সাথে যুক্ত, তা তো নাই। যারা ওর সাথে বর্তমানে কাজ করতেছে এই পলাশ বিএনপি কেউ অবশ্যই না। এই যে মূল যে আসামিরা পলাশ বিএনপির কেউ না। পলাশের ভাই নাম বিএনপি করে না, ওর বড় ভাই আমলিগের দোষর ছিল, তার ফুটেজ আমি আপনাদেরকে দিচ্ছি, ওর বড় ভাই। তাহলে তারা তো বিএনপির নাম ভাঙে। বিএনপি কে ছিল? একজন নাম রাজু। এই রাজুর কারণে মূলত আমার মেধার ভিতরে এই কাজটা হয়েছে। রাজু না থাকলে আমার বাড়ি ভাঙতে পারে না। রাজুর আশ্রয় ছাড়া ওই দক্ষিণ পাড়া তো ওই পাড়া থেকে এসে আমার বাড়িতে আঘাত করতে পারে না। আমার কষ্ট ছিল এটা যে রাজু মূল ঘটনাটা ঘটাইছে। আমি যদি রাজু কোনো দলীয় পরিচয় থেকে থাকে, আমি আপনাদের সাথে বলতে চাই, যদি রাজু দলীয় কোনো পরিচয় থাকতে চায়, সেই দলকে অনুরোধ করব আপনারা তার ব্যাপারে তদন্ত করেন, খোঁজ নেন যে প্রকৃতপক্ষে আপনাদের সে ভালোবাসার কোনো কর্মী কিনা। যদি না হয় তাহলে আমি এই প্রেস ক্লাবের মাধ্যমে তাকে বহিষ্কার দাবি করছি। যদি সে কোনো দলীয় পরিচয় থেকে থাকে, আমি অবশ্যই তাকে বহিষ্কার চাইব এবং সেটাই আমি চেষ্টা করব আপনাদের মাধ্যমে। আপনারা সুন্দর, আর আমার ব্যাপারে আপনারা যদি আরো লেখার থাকে, বলার থাকে, আমি করব। সেটা হচ্ছে যে চাঁদা দাবি করেছে 20 তারিখে, 26 তারিখে, আর আপনার বাড়ি ভাঙচুর হওয়ার মাঝে যে ডিসটেন্স, এই সময়টাতে এই চাঁদা দাবি করে সেই চাঁদা আদায় করার জন্য আপনাকে হাসপাতালে যেতে বলছি আপনাদের। আমি ওনার হয়ে না, আমি তো কানে জানা আছে বলে বলছি চাঁদা দাবি। যদি না থাকতো উনি এই কথা বলতো না। শোনো, আমি একটু অনুরোধ করি আমার মিডিয়ার সহকর্মীদের কাছে,
যে মানুষের আবেগ নিয়ে যেন আমরা না খেলি। হুটহাট করে মানুষ কোন সময় কি ওনার বাচ্চা মার খাইছে, গাড়ি ভাঙচুর হয়েছে, ওনার ওয়াইফরা ছিল, উনি আবেগে ছিলেন, উনি তো স্বীকার করছেন যে আমি অসুস্থ, ভুল হয়েছে, আরো নতুন জামাই ছিল মানুষের। কিন্তু আমরা যারা মিডিয়া করি আমাদের তো একটা দায়িত্ব আছে, আমরা হুটহাট করে ওনাকে বাধ্য করে কেন বলবো যে আপনি বলেন 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 বলে এই যে দাঙ্গা বাধাই দেওয়ার মতো, এটা থেকে যেন আমরা একটু মোবাইল সাংবাদিকতা যারা করি আমরা একটু বিরত থাকি। আমাদেরও দায় আছে, এটা ভাইরাল করার দায়িত্ব আমাদের। আমি তো নিজেই এখন বলতেছে, কিন্তু যে ঘটনা ঘটে গেছে এটা নিয়ে আরো বড় কিছু হতে পারে। আমি মনে করি জামাতের আমির ওখানে যে বক্তব্য দিয়েছে উনি যদি এটাকে দলীয় দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিত তাহলে এটা দাঙ্গা হতো। এটা আমরা ভবিষ্যতে যারা কাজ করি মিডিয়াতে আমাদের উচিত এটা সচেতন হওয়া। আমি একটা কথা আপনাদেরকে একটু জানাতে চাই। আমি শফিক ভাইয়ের বক্তব্যটা আমার ভালো লাগছে। এই যে 3 দিন আগে যে মানববন্ধনটা হয়েছে আমাদের ভাইনাগর, শফিক ভাই আমি আপনার বক্তব্যের সাথে একটু বিনয় করতে চাই। এই যে মানববন্ধনটা হয়েছে, এই মানববন্ধনে যারা ছিল আসলে এই কথাটা ঠিক যে সাংবাদিক ভাইয়েরা এই যে মোবাইল থেকে ছাড়ছেন, সাইডে কিছু বক্তব্য ওখানে দিয়েছেন। আপনারা বলেন তো যে বক্তব্যগুলো আমার সাথে আমার পরিবারের সাথে যায় কিনা, যে কথাগুলো ওরা বলছে, আমি এই জন্য 1 কোটি টাকার মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি। ওই ব্যাপারটাই আমাকে তারা এমন কোনো বাক্য নাই, এমন কোনো জিনিস নাই, অন্য জিনিস আমার ঘাড়ে চাপাইছে। সাংবাদিক পুরুষ ওই মহিলা বলতেছে যে আমি টাকা সেলিম ভাইয়ের কাছে দিয়েছি, মহিলা বলতেছে, আমি দেখতেছি ভিডিওতে মহিলা বারবার বলতেছে টাকা কারো কাছে সেলিম ভাইয়ের কাছে না, মাস থেকে বলে দেওয়া হচ্ছে বলো কামালে না, আমাদের বলেন এটা তো ভাইরাল হয়েছে। আমাকে বলতেছে টাকা পাইছে সেলিম, আমি টাকা সেলিমের কাছে পাবো, সেলিম 1500 বলে দিতেছে, আর পাশ থেকে বলে দিচ্ছে না বলো কামাল। এই যে মোবাইল থেকে যে ভিডিওগুলো করে ছাড়ছেন, এতে আমি অনেক লজ্জিত এবং অনেক অপমানিত বোধ করছি। যেটা আমি না, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি আপনাদের সামনে যে মাগুরা জেলায় আমি কারোর থেকে 10টা টাকা ভাওতাবাজি করে খাইছি, সিটারি করে খাইছি, আমার কাছে কেউ টাকা পাবে এবং আমি টাকা দিচ্ছি না ব্যক্তিগতভাবে, আমার সামনে আপনারা আনেন, আমার সামনে নিয়ে আসেন, আমি এটা দিয়ে দিব আপনারা যদি কেউ থাকে। এইটুকু অনুরোধ। আমি ওরা যেটা বলছে, এই আপনি বলতেছেন ওরাও বলতেছে, এই বলাবলিটা যত কম হবে দুই পক্ষের জন্যই মঙ্গল। আমরা অনেকেই আপনাকে চিনি ব্যক্তিগতভাবে, আপনার ওই বললেই যে আপনি তাই হয়ে গেলেন এটা না, আপনি যত আগাবেন ওরাও তত আগাবে। এটা আমাদের মাগুরার জন্য খারাপ হচ্ছে, আপনার নিজের জন্য খারাপ হচ্ছে। আপনি এটা মানে এমন স্পর্শকাতর একটা ব্যবসা করেন, এটা আমাদের ইসলামের জন্য তো ক্ষতিগ্রস্ত। আমাকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে যে পর্যায়ে নিয়ে গেছে বছরের হয়েছে, এখন আপনি আইনগত ইয়ে গেছেন, আমরা আপনার বক্তব্য দিব। রাজু গ্রেপ্তার হচ্ছে না, তাকে বহিষ্কার দাবি করছি। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার 3 তারিখ ঘটনা ঘটছে, আজকে 8 তারিখ, 5 দিন হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ কমপ্লিট অফিসারদের কাছে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। রাজু কেন অ্যারেস্ট হচ্ছে না, এটা আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। সন্ত্রাসী যারা আমার বাড়ি বন্দর ভাঙছে, এর ভিতরে যদি কারো দলীয় পরিচয় থাকে, আমি আবারও বলছি, এর ভিতরে যদি কারো দলীয় পরিচয় থাকে, আমি যেহেতু ওইভাবে রাজনীতি বুঝি না, ওইভাবে যেভাবে আমার কথার দ্বারা রাজনীতি উপকৃত হবে, পারবে, কমবে, আমি আসলে ওই রাজনীতি বুঝি না। যার কারণে প্রথম বক্তব্যটা আমার এলোমেলো কিছু কথাবার্তা আইসি, এটা আমি বারবার বলতেছি। ওইটা আপনারা দয়া করে আমার এই রাজু সন্ত্রাসী যার দ্বারা আমি এত ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মান সম্মানের মানে অনেক প্রশ্নের সম্মুখীন আমি বর্তমানে, সেটা যদি আমি নিজে করতাম তাহলে একটা ব্যাপার। আমি জামাত ইসলাম করি, জামাত ইসলামের কর্মী, আমি জামাত ইসলাম হিসেবে নিজেকে এখন লজ্জিত মনে হচ্ছে আমার যে আমার নামে কেন এই কথাটা হবে, আমি এই কাজগুলো করি। সুতরাং যদি এর ভিতরে থেকে থাকে আমি তার বহিষ্কার দাবি করছি, বিশেষ করে রাজু। আর এই পলাশ ফেসবুক ইউটিউবে যে সমস্ত বাক্য সে ব্যবহার করতেছে, এটা আমি মেনে নিতে পারতেছি না। আমি এই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে, আপনারা দেখেন ব্যক্তিগতভাবে আমি তাদের বিরুদ্ধে একটি মানহানির মামলা আমি করব এবং অচিরেই 2-1 দিনের ভিতর যদি তাদেরকে গ্রেফতার না করা হয় তাহলে এই বিষয়টি নিয়ে ঢাকা প্রেস ক্লাব পর্যন্ত, এবং আমার যেহেতু আপনারা আরেকটা পরিচয় আমার জানেন, আমার সেক্রেটারি আসছে,
তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, এটা সভাপতি মাদ্রাসা। এটা হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একটি অরাজনৈতিক সংগঠন। এটা চেয়ারম্যান হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস, এটা সভাপতি আমি। আরেকটা হচ্ছে মাজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি মাদ্রাসার আমি। জামাত ইসলামের যে আলেমদের সংগঠন, এদের সহ-সভাপতি মাদ্রাসার আমি ইমাম পরিষদের সভাপতি হাসনাপুর ইউনিয়নে। সুতরাং এই পদগুলি আমার আছে। পীর মাশায়েখ সমস্ত দরবার এখন বর্তমানে আমার জামাই আত্মীয়। শর্ষিনা দরবার, আপনি শর্ষিনা দরবার, চরমারাই দরবার, ধামকি দরবার, রাড়াইবাড়ি, বানিয়াপাড়া, লক্ষ লক্ষ মুরিদান তারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে। আমি অনুরোধ করবো যে আমি এর সাথে জড়িত না, কেন আমাকে এত কিছু করা হলো? এইটাকে আপনারা সুষ্ঠু একটা কথা লিখবেন, যার দ্বারা আমার অন্তত এই মান সম্মানের একটু উনি হয়। যেহেতু এহসানের সাথে আমি নাই, এহসানের টাকার দায়ভার আমার না। আমি একজন করছে আমার আত্মীয় নদী, তার দায়ভার আমি নিতে পারি না। এটা কোনোদিনও নেওয়া সম্ভব আমার দ্বারা না। আমি এতটুকু বলে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের। আর এখানে যে